শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সকলে ভালো আছি। তো আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তোমরা তো জানো কাল গিয়েছে পৌষ পার্বণ, তো তোমরা দেখতেও পেরেছো যে আমি অনেক ধরনের পিঠে বানিয়েছি। তো রাত অনেক হয়ে গেছিলো, আর এই যে দাদা ওরা বা বাদবাকি বাড়ির লোকেরাদেরকে পিঠে দিয়েছিলাম, খাওয়া দাওয়া হলো। তারপরে সমস্ত বাসনগুলো এই গামলাটার মধ্যে জমিয়ে রেখেছিলাম। আজ সকাল সকাল বাসনের গামলাটা নিয়ে কলে পারে চলে আসলাম, সমস্ত কিছু মেজে নেব। আর কি বলো তো, মানে পিঠে না তেল তেল ভাবটা রাত্রেবেলা আর সেরকম করে পরিষ্কার করিনি, সব জল দিয়ে জমিয়ে রেখেছিলাম। আর আজ আমার শরীরটা সত্যি খুব খারাপ, মানে কি বলবো, মাথার যন্ত্রণা। দেখতেই পাচ্ছ, সকাল সকাল মাথার মধ্যে তেল দিয়েছি। আর মা অনেকক্ষণ মাথাটাকে ম্যাসাজ করে দিল, তারপরেও মাথা যন্ত্রণাটা কমছে না। অ্যাকচুয়ালি অনেকটা রাত অবধি মানে বসে বসেই কাজগুলো করাতে ঠান্ডা লেগে গেছে, আর ভিতরে ভিতরে জ্বর যাচ্ছে, যার জন্যে শরীরটা এতটা খারাপ হয়ে গেছে। আর মানসিক একটা টেনশন তো সবসময়ই কাজ করে, মানে যেটা বলে বোঝাতে পারবো না। মানসিক একটা টেনশন, কি টেনশন যে কি করে কি করব, কিভাবে এগোতে পারবো জানি না, কতটা কি হয়তো বা তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরা বলবে যে দিদিভাইয়ের অনেকটা লোভ বা অনেকটা চাহিদা। সত্যি আমার কোনো চাহিদা নেই, কিন্তু এতদিন যে একটা প্রফেশনের সঙ্গে ছিলাম, সেই প্রফেশনটা থেকে বেরিয়ে এই যে সময়টাকে এভাবে মানে কাজ করছি, ইউটিউব জগতে কাজ করছি, বা সেরকম করে এখনও তো আমি মানে দাঁড়াতে পারিনি। তার মধ্যে ডিসেম্বরে সব টিউশন বন্ধ হয়ে গেছে, এখনও টিউশন শুরু হয়নি। তো হাত সমস্তই ফাঁকা, কিভাবে চলবে, কিভাবে এগোতে পারবো, এই নিয়ে একটা চিন্তা সবসময় মাথায় কাজ করে। তো যাই হোক, টিউশনটা শুরু করে দিলাম। টিউশন 15 তারিখ থেকে শুরু করার কথা। অনেক কয়টা টিউশনের খবর এসেছে, 4টা কি 5টা। তো এতগুলো টিউশন ধরলে সংসারের কাজ কখন করব, এটাও একটা ভাবার বিষয়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। এদিকে কিন্তু আমাকে প্রচণ্ড এই জলগুলো হাতেতেই ঠান্ডা লাগছে, মানে কি বলবো, মানে জলগুলো হাতের মধ্যে যত লাগছে ততই ঠান্ডা লাগছে, কিন্তু কিছু করার থাকে না, সংসারকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমি যদি বসে পড়ি তাহলে এই সমস্ত কাজগুলো কে করবে? তো এবার চলে আসলাম ঘরের সামনের দিকটায় ঝাড় দিয়ে নেব। তো যাই হোক, টিউশন ধরলাম, 5টা টিউশনের খবর এসেছে। তো 5টা টিউশনের মধ্যে আমি 3টাকে কনফার্ম করেছি। 2টো বিকালে, 3 দিন 6 দিন, একদিন ফাঁকা থাকছে রবিবারটা। আর একটা টিউশন, এটা বুঝতে পারছি না কখন নেব। তো ওই টিউশনের গার্জিয়ানরা বলছে আমাকে সকালে পড়াতে। এবার সকালে যদি আমি পড়াতে যাই, হয় আমাকে 7টায় শুরু করতে হবে, 7টা থেকে 9টা, তারপরে বাড়ি এসে রান্না করে ছেলেকে পাঠাতে হবে। সপ্তাহে 3 দিনই পড়াই, আমাদের এদিকে সবাই তাই করে। তো এটা নিয়ে একটু কনফিউশনে আছি। আর একটা টিউশন আছে, মানে 4টা টিউশন, 2টা ধরে ফেলেছি, আর 2টো নিয়ে একটু কনফিউশন। যদি ওরা জোর করে আমাকে যে না সকালেই পড়াতে হবে, তাহলে হয়তো আমি পড়াবো না, কেননা সকালে আমার বাসি কাজ, সমস্ত বাড়ি গোছানো, প্লাস ছেলেকে পড়ানো, আবার রান্না করে ছেলেকে রেডি করে স্কুলে দিয়ে আসা। এখন তো এমন নয় যে সবসময় তোমাদের দাদাভাই আমার পিছন পিছন ঘুরবে, আমাকে দিতে যেতে হয়, কখনো কখনো আনতেও যেতে হয়। তো এই সমস্ত ব্যাপার থেকেই যায়, এই জন্য আমি এখনও এটা কনফার্ম হয়নি। তো যতদিন না টিউশনটা মাসটা কমপ্লিট হচ্ছে ততদিন হাত ফাঁকা থাকবে, এটার একটা ব্যাপার থাকে। আর এদিকে তোমরা দেখেছো তুলসী মঞ্চটা আমি অর্ধেকটা করে বন্ধ করে রেখেছি, মিস্ত্রি আসছে না। তো এবার মিস্ত্রি ভাইস্তা সেদিনকে এসে বলেছে যে আপাতত কোনো টাকা দিতে হবে না, ওদের অন্য কাজ আছে। তো একদিন পর পর করে কাজগুলোকে কমপ্লিট করে ওরা দিয়ে যাবে, হিসাবটা দিয়ে যাবে আমাকে, 1-1.5 মাস পরে টাকাটা দিলেও হবে। তো যাই হোক, ওর দায়িত্বে লেবার খাটিয়ে কমপ্লিট করে দিতে চাচ্ছে, এই জন্যেই আমি বলেছি যে তাহলেই করব, না হলে জানুয়ারি মাসে আমি মাত্র 15 তারিখ থেকে টিউশন শুরু করছি। তো এই বেতনগুলো আস্তে আস্তে আমার ফেব্রুয়ারিতে আসবে, আর ততদিন আমার হাতে যেহেতু টাকা নেই, তো আমি কি করে কাজটা শুরু করব। এদিকে ছেলের টিউশন শুরু হয়ে গেছে, 8-এর টিউশন তো চলছিলই, 8-এর টিউশন তো বন্ধ হয়নি। ছেলের বই ভর্তি সমস্ত টাকা দেওয়া হয়ে গেল,
বই কিনতেও মোটামুটি 1000-1200 গিয়েছিল। তো আজকে সকালে গ্রামের যে 2-1 দাদা ওরা আসে, আর ওই যে গাইডে হতে আসে ওই দাদা আসলো, চা করে দিলাম। আবার মিস্ত্রি এসেছিল আজকে, কিন্তু আমি মিস্ত্রিটাকে রিটার্ন করে দিয়েছি। আজকে আমার শরীরটা সত্যি খারাপ লাগছিল, আর পিঠে খেয়ে একটু কেমন যেন অলস অলস লাগছিল। হেড মিস্ত্রি আসেনি, 2টো লেবার পাঠিয়েছিল, এই জন্য আর মিস্ত্রিগুলোকে রাখলাম না, আজকে ছেড়ে দিয়ে দিলাম। আর অনেকটা লেটে এসেছিল, ওদেরও কাজ করার সেরকম একটা এনার্জি ছিল না, যার জন্য ওদেরকে আজকে রিটার্ন করে দিলাম। রিটার্ন করে দিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধ ভাত করেছি, কিন্তু আমার ছেলে আজকে ভাত খাওয়ার কোনো এনার্জি ছিল না, পিঠে খেয়েছে, তো একটুখানি খেয়ে চলে গিয়েছে। তারপরে আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করা হয়নি। রান্না কমপ্লিট হতে না হতেই একটুখানি রৌদ্র তাপাচ্ছিলাম, মানে শরীরটা জ্বর জ্বর লাগছিল। রৌদ্র তাপাতে তাপাতেই ছেলে এদিকে ফোন করে বলল, মা ছুটি হয়ে গেছে, আমাকে নিয়ে যাও। তো এখন আমি রেডি হয়ে পড়লাম ছেলেকে আনতে, ছেলেকে নিয়ে আসবো, তারপর একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া। দেখো আমাদের ফুল গাছগুলো কিন্তু কি সুন্দর ফুল ফুটেছে, কিন্তু দোকানের যে লোকটা ছিল সেই লোকটা কিন্তু বলেছিল যে একটা হলুদ কালার আর 2টো এরকম কালার, আর একটা কি বলছিল পিঙ্ক কালার, তাই না? কিন্তু দেখো সব একই কালারের ফুল ফুটেছে। দোকানদারটাকে বলতে হবে যে একই কালারে কেন দিয়েছে। তো যাই হোক, চলো স্কুলে যাই। এটা করতে লাগবে গো। আবার আমাকে আজকে বাইক চালায় টিউশন দিতে লাগবে। টিউশন ছেলেকে নিয়ে এসে হাত মুখ ধুয়েই ড্রেসটা চেঞ্জ করিনি, হাত পা ধুয়ে খেতে বসে পড়লাম আমরা 3জনই। আর যেহেতু আজ থেকে আমারও টিউশন শুরু হবে, আজ 15 তারিখ, তো এই জন্য আর ড্রেসটা চেঞ্জ করিনি, এরকম করেই চলে যাব। উপরে শুধু একটা জ্যাকেট পরে নেব, ইচ্ছা করছে না, শরীরে জ্বর আছে। তোমাদের দাদাভাই আমাকে না করছিল টিউশনটা ধরার কথা, তো তারপরেও আমি যাব, কারণ আমি যদি এই সময় টিউশনটা না ধরি তাহলে আবার স্টুডেন্টেরও ক্ষতি হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। আবার এদিকে আমারও প্রয়োজন আছে, প্রয়োজনের জন্যই পড়াতে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার কতগুলো। কি বলো তো, আমাদের মধ্যবিত্ত পরিবারে থাকি, তো আমাদের ভাবতে হয় মানে কোনটা করলে কোনটা হবে, কোনটা করলে কোনটা হবে না। যেরকম তোমাদের দাদাভাই সমস্ত সংসারের খরচ সমস্ত কিছু চালায়, তো যেহেতু আমিও একটা কাজের সঙ্গে ছিলাম, ছেলের বেতন ভর্তি এগুলো আমি চালাতাম, তো এখন যদি আমি হাত তুলে নেই তাহলে তোমাদের দাদাভাইয়ের পক্ষে প্রচণ্ডই চাপ হয়ে যাবে। যার জন্যই ছেলেকে ভালো কিছু করার জন্য আমার এই এত এত বেশি টিউশন ধরা। আর মাথায় মানে চিন্তাটা সবসময় কাজ করে, তোমাদের দাদাভাই যতই আমাকে বলুক না কেন সব ম্যানেজ হয়ে যাবে, তারপরেও কিন্তু আমার মাথার মধ্যে এটা সবসময় কাজ করে, আমি বুঝতে পারি। তো যাই হোক, আরও একটা খবর ভালো আছে, সেটা হচ্ছে কি আমাদের স্কুলের সামনে আরও একটা স্কুল আছে এই গ্রাম এলাকায়, তো ওখান থেকে আমাকে ফোন করেছিল, আমাকে ওরা নিতে চাচ্ছিল। তো বেতনটা ওই একই আগের স্কুলের মতোই, তো ঢুকতে বলছে। তো যাই হোক, যারা যারা ভাবছিল যে আমি স্কুল থেকে মানে স্কুল বাদ দিয়ে শুধুমাত্র ইউটিউবে অনেক অনেক টাকা ইনকাম করব জন্য এটাতে ঢুকেছি, স্কুল বাদ দেওয়ার পিছনে আমারই দোষ ছিল, তাদের ধারণাটা ভুল। কেননা যদি বা আমি স্কুলটাতে ঢুকি, আর একটা নতুন স্কুলে ঢুকি, তাহলে সম্পূর্ণই ভুল ধারণা প্রমাণিত করে দিতে পারবো। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে নিলাম, জ্যাকেট পরে নিলাম, আর চলে যাব টিউশন। আজকে প্রথম টিউশন, আমাকে শুরু করতেই হবে।
আমার বিশ্বাস করবে না, কালকে পিঠে ভেজে এবং মানে ঠান্ডা লাগাতে, পায়ে ঠান্ডা লাগাতে, আমি মুজো পরতে পারি না, পায়ে ঠান্ডা লাগাতে আমার জ্বর এসে গেছে, হালকা হালকা জ্বর আছে। আমি তবুও একটুখানি ভাত খেয়ে ওষুধটা খেয়ে নিলাম। নেওয়ার পরে যেহেতু আমি কথা দিয়েছি, তো কথাটা রাখার জন্যই টিউশনে যাচ্ছি। তো টিউশন থেকে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো টিউশন থেকে চলে আসলাম, এসে প্রচণ্ডই গলা ব্যথা করছিল, তারপরেও চা একটু গোলমরিচ দিয়ে লাল চা খেয়ে বসে পড়লাম ছেলেকে নিয়ে। ছেলের জন্যই এত কিছু করা, তো ছেলেকে নিয়ে পড়াতে বসে পড়লাম। কি বলো তো, জীবনে চলতে গেলে অনেক ধাক্কা আসবে। হয়তো বা আমার কখনো কখনো মনে হয় যে যারা মধ্যবিত্ত গরিব তাদের হয়তো অনেক ধরনের কথার সম্মুখীন হতে হয়, শুধু মানে একতরফা নয়, অনেক দিক থেকে। গ্রামে থাকি তো, স্কুল বাদ দিয়ে ইউটিউব করছি, মানে এই একটা নানান ধরনের কথা শুনতে হয়। তো কত টাকা ইনকাম করি, হেন তেন নানান ধরনের কথা শুনতে হয়। তো কী করা যাবে, মানে হয়তো বা এটা আমার ভাগ্যে লেখা ছিল। তো যাই হোক, অনেকেই ভাবছে যে স্কুল থেকে বের করে দিয়েছে, দোষটা পুরোপুরি আমার, হয়তো আমি সেরকম করে পড়াতে পারি না। আর যদি আমি পড়াতে না পারতাম তাহলে অন্য অন্য স্কুল থেকে এই অফারগুলো আমার জন্য আসতো না। শুধুমাত্র আমি তোমাদের দাদাভাই এবং আমার শাশুড়ি মার কথা রাখতে গিয়ে আমি স্কুলটাতে ঢুকতে পারছিলাম না। আমি আজ সকালেও বলছিলাম যে মা, আমি আবার স্কুলে ঢুকি, কারণ আমারও না মানে একটা পিছু টান রয়ে গেছে। আমি এতটা ধৈর্য সহ্য হয়তো বা আমার নেই, যে মুখের উপর কেউ বলে গেল, আমার সহ্য করার ক্ষমতাটা একটু কম। তো যাই হোক, তো মা সবসময় একটা কথাই বলে যে ধৈর্য ধরে থাকতে পারে সেই একদিন বড় হয়। তো যাই হোক, পরিস্থিতি এমন একটা জায়গায় আমাকে দাঁড় করিয়েছে যে আমি বাধ্য হচ্ছি মানে বাড়িতে বসে থাকতে বা কিছু স্কুলে না ঢুকতে। তো সবারই তো একটা মনের ব্যাপার আছে। তো যাই হোক, আমি এবার টিউশনগুলোই ধরলাম, 3টা টিউশন। তারপরেও আমি স্কুলটাতে বলে রেখেছি যে এখন ঠান্ডা, আর যে স্কুল থেকে আমাকে খবরটা করেছিল সেই স্কুলে ইউটিউব নিয়ে কোনো সমস্যা নেই। বরঞ্চ দাদাভাই মানে যে মালিক, উনি বলেছেন যে খেলা বা আমার স্কুলের সমস্ত অনুষ্ঠানগুলো তুমি তোমার ব্লগে তুলে দেবে। তো উনি জানে যে আমি ব্লগ করার জন্য আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। তো উনি আমাকে নিচ্ছে, নিশ্চয়ই আমার ভিতরে সেই শিক্ষাটুকু আছে জন্যই আমাকে নিচ্ছে। কেউ কাউকে রাখার আগে ভাবে যে তার পিছনে টাকাটা খরচ করব, সেটা তার লাভ হবে না ক্ষতি হবে। তো যাই হোক, অনেকেরই ধারণা যে দোষটা আমারই। তো যাই হোক না কেন বন্ধুরা, আমি দাদাভাইয়ের কাছে সময় নিয়েছি, যে অন্য স্কুলের দাদাভাই আর কি, সময় নিয়েছি যে ঠান্ডাটা বেরিয়ে যাক, আমিও একটু সুস্থ হয়ে নেই, তারপর আমি তোমাকে অবশ্যই জানাবো যে কবে থেকে আমি জয়েন করছি। ওনারা আমাকে এখনই জয়েন করতে বলছে, তো আমি বলেছি যে ঠান্ডাটা বের হয়ে যাক, এপ্রিল মার্চ মাসের দিকে জয়েন করব। তার মানে আমিও চাচ্ছি যে ইউটিউবে এই কাজগুলো আমি আর একটু ভালোভাবে শিখে নেই, যাতে আমার এখন যে সময়টা লাগে ভয়েস দিতে বা ভিডিও করতে, তখন হয়তো একটু কম সময় লাগবে, তাহলে হয়তো আমি স্কুলে সময় দিতে পারবো, এরকম একটা ব্যাপার। এই জন্য আমি একটুখানি সময় চেয়ে নিয়েছি। তো দেখা যাক কি হয়, আর টিউশনটা চালিয়ে যাব। তোমরা আমার পাশে থেকো, আমি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। আর জানি হয়তো বা তোমাদের মন মতো করে বলতে পারি না, অনেকেরই আমাকে ভালো লাগে না, অনেকেই বলে যে আমি স্বার্থপর। তো এতে আমার কিছু বলার নেই আর কি। তোমরা দেখতে থাকো, আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিও। আর যদি আমি সত্যি স্বার্থপর হয়ে থাকি, সেটা পরে উপরে একজন আছে, সেই বিচার করবে আমি কীরকম। মধ্যবিত্ত সংসারে থাকলে না অনেক কথা শুনতে হয়, অনেক ধরনের মানে লাঠিচাটাও খেতে হয়। তো যাই হোক, সময় সব কিছু বলে দিবে। তো দেখি আর 4 মাস, এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল কি মে মাসের দিকে ঢোকার কথা। তো আর 3-4 মাস এটাতে আর একটু সময় দেওয়ার পরে এটা থেকে আমি বেরোবো না কোনো দিনই, কেননা এইটার জন্যই আমাকে স্কুলটা ছাড়তে হয়েছিল। তো আমি স্কুলটাতেও জয়েন করব আর এটাও চালিয়ে যাওয়ার চেষ্টা করব। শরীর খারাপ, তো এই জন্যে আর কোনো কিছুতেই মানে
সাহস কুলাতে পারছি না দুটো জায়গায়। তো চেষ্টা করছি শরীরটাকে একটু সুস্থ করে নিতে। আর জ্বর হওয়াতে মানে আমার মুখের ভিতরটাও অনেকটা মানে ঘা ঘা টাইপের হয়ে গেছে, যার জন্য মানে কোনো কিছু খেতেও পারছি না। 2 দিন বললে ভুল হবে, আজকে 1 সপ্তাহ থেকে আমার শরীরটা খারাপই চলছে। তারপরেও আমি মনের জোরে চলছি। তো যাই হোক, চেষ্টা করব এভাবে মনের জোর এবং শরীরকে সুস্থ রেখে এগিয়ে যাওয়ার। তোমাদের ভালোবাসা যখন আমি পাই তখন আরও বেশি এগিয়ে যেতে ইচ্ছা করে। করে এগুলোকে কেটে নিলাম। এই যে রোলের মধ্যে আরো অনেকটা রয়ে গেছে, এটা পরের বছর কাজে লাগবে বা ছিঁড়ে গেলে আবার লাগাতে পারবো। এটা প্রত্যেক বছরই আমি এই রোলটা কিনে নিয়ে আসি, ওনার লাগাতে সুবিধা হয় আমার। আর এই যে সবগুলো বই, 13টা বই হয়তো বা লাগাতে পারবো না আজকে, তবু মানে এক মাপের কেটে রেডি করে নিলাম, যতটা পারি লাগাবো আর বাদ বাকিগুলো কালকে লাগাবো। একদিনে এত বই লাগানো খুব চাপ। আর কি বলতো, শরীরটা খুবই খারাপ, প্রচন্ড সর্দি লেগেছে, খুব খারাপ লাগতেছে আমার, মানে বলার মতো নয়। আর রান্না বান্না আর আজকে রাত্রেবেলা হবে না, সমস্ত কিছু দুপুরেরই হয়ে গেছে। ইচ্ছা নেই পিঠে খেয়ে, মানে শরীরের পরিস্থিতি খুব খারাপ। খাইনি কিন্তু বিশেষ একটা, 2-1টা করে খেয়েছি। এখন দুধ পুলি তো যেটা বানিয়েছিলাম ওটা তো মুখেও দেয়নি, তারপরেও এতটা খারাপ লাগছে। ছেলেরও প্রচন্ড সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, এই যে ও অঙ্ক করছে, তো ও যতক্ষণ করবে ততক্ষণ আমি এখানে বসে বসে লাগাতে থাকি। কেননা ওকে ছেড়ে তো আমি অন্য কোথাও যেতে পারবো না, তো এই কাজটা করলেও কিছুটা এগিয়ে যাবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তারপর 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 2-4 না? 1 অঙ্ক ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট। সব থেকে ছোট সংখ্যাটা কত? সব থেকে ছোট সংখ্যা কত? 1। আর সব থেকে বড় সংখ্যা 9। তাহলে এখানে কি বলছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের কয়টা অঙ্ক লাগবে? 4। তাহলে একটা 1, কয়টা শূন্য হবে? 2টা শূন্য। কয়টা শূন্য? 3টে শূন্য। 3টে শূন্য। এই যে 1, 1টা 2টা 3টে 4টে, কয় অঙ্ক হয়েছে? 4টা। আর 4 অঙ্ক। 2 2 2 2 4। এবার দেখো এখানে যদি থাকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি হবে? 5টা, এই যে একটা 1 আর হচ্ছে 4টা শূন্য। হ্যাঁ, এবার যদি বলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1 5টা শূন্য। হ্যাঁ, এরকম যদি 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে শুধু 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1। হ্যাঁ, 2 অঙ্কের হলে একটা 1 2টা 1। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 একটা না না দাঁড়াও, এই যে একটা 1 একটা 0। হ্যাঁ, 3 অঙ্কের হলে একটা 1 2টা 0। হ্যাঁ, 4 অঙ্কের হলে একটা 1 3টা 0। 5 অঙ্কের হলে একটা 1 4টা 0। হ্যাঁ, এরকম করে 1 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। বলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম কোনটা? হ্যাঁ, বৃহত্তম মানে বড়। তাহলে 1 2 থেকে বড় কোনটা আছে? 9। আর 1 2 থেকে ছোট সব থেকে কে? 1 2 এর মধ্যে 1 2 এর কত অবধি? 1 2 9। 1 2 এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই কটার মধ্যে সব থেকে মানে 1 থেকে 9 অবধি দেখতে হবে, তাই না? তাহলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 9। হ্যাঁ, আর সব থেকে ছোট সংখ্যা 1। হ্যাঁ, তাহলে তাহলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 1 অঙ্কের বৃহত্তম 1 অঙ্কের একটা 9। হ্যাঁ, আর 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1। হ্যাঁ, এবার একটা 0 হলে কত হয়ে গেল? 2। কয় অঙ্ক হয়ে গেল? 2 অঙ্ক। হ্যাঁ, এবার বলো তুমি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টা 9। দাঁড়াও কি বললা? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা 9। এবার ক্ষুদ্রতম সংখ্যা হলে কি হবে? 1। ক্ষুদ্রতম সংখ্যা হলে কি হবে? 1 ক্ষুদ্রতম সংখ্যা। হ্যাঁ, তাহলে তখন কি বসাইতে হবে? একটা কি? একটা 1। হ্যাঁ, তারপরে জয়টা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 6 অঙ্কের
একটা 1 5টা 0। হ্যাঁ, এই তো হয়ে গেল। এটা তাহলে বুঝতে পারছো? এবার লিখছে এখানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে কত হবে। তাহলে এখন কি লিখতে হবে? আগে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হ্যাঁ হ্যাঁ, এখানে কথায় এটা লিখতে হবে। আমাকে লেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। হ্যাঁ, লিখে তবে লিখতে লাগবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে লিখতে হবে। 3 অঙ্কের অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের কি আছে? আমার ওখানে প্রমোশন হলো। তো দেখো, ছেলেরও পড়া কমপ্লিট হয়ে গেল আর আমারও বইয়ের মনে লাগানো হয়েছে, কিন্তু আমি সেলোটিপটা এখনো লাগাইনি, ওটা কালকে লাগাবো। এই যে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 12টা বইয়ের মোলাট লাগানো কমপ্লিট হলো। তো এগুলোকে এখন আমি ভারী দিয়ে রাখবো, আর কালকে এই জায়গাগুলো সেলোটেপ লাগিয়ে দেবো আর স্টিকার লাগাবো। আর তোমাদের দাদা ভাইয়ের লেখা খুব সুন্দর, তোমাদের দাদা ভাই উপরে নামগুলো লিখে দেবে। এখন খেয়ে নেবো, ভাত তরকারি সব পাচ্ছে, ওগুলোকে গরম করে নিয়ে আসবো, নিয়ে এসে খেয়ে নেবো। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরো একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। চেষ্টা করব সুন্দর ব্লগ নিয়ে চলে আসার, কিন্তু শরীর তো বিশেষ একটা ভালো নয়, তো হয়তো বা ব্লগ গুলো একটু করে লেটে যাচ্ছে এই শরীরের জন্য। দেখো অনেকটা সর্দি লেগে গেছে, গলাও বসে গেছে। চেষ্টা করব ভালো ব্লগ দেওয়ার। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি, গুড নাইট।